এইভাবে আর কতদিন চলবে ইমরান? তোমার কি বিবেক জ্ঞান বলতে কিছুই নেই? বরাবরের মতো নিশ্চুপ আমি। আজব ছেলে তো তুমি। আমার প্রশ্ন কানে যাচ্ছে না তোমার নাকি? হ্যাঁ, চিৎকার শুনে আমি ভয়ে চুপসে আছি, আর পার্কের সবাই চেয়ে আছে আমাদের দিকে। হয়তো মজা নিচ্ছে সবাই। দেখো আমার পক্ষে আর রিলেশন রাখা সম্ভব না। কেন? কেন তা জানিস না তুই? তোর মতো ছেলে আমার পায়ের নিচে পড়ে থাকে, বুঝছিস? ভাবছিলাম প্রেম করে পরে তোরে শুধরে নিব, কিন্তু শুধরানো তো কি, উল্টো আরো খ্যাত হতে লাগলো। ছোট লোক, তোর কাছে শার্ট চেঞ্জ করারও টাকা নেই নাকি? হ্যাঁ, হয়েছে নীলা, প্লিজ থামো এবার। এসব আর ভালো লাগছে না। দেখতেছো সবাই প্রেম করতে, দেখতেছে সবাই প্রেম করতে, কিন্তু তুমি এগিয়ে এসেছো। আমার মতোই আমি থাকি, কারো কথা শুনে চলার ইচ্ছা আমার নেই। আর হ্যাঁ, আমার টাকা নাই তাই কিনি না। হয়েছে? আর কিছু শুনতে চাও? অপমান না করলেও পারতে। ও, এই অপমান সেই লাগছে তোমার গায়ে, সেরকম তাই না? তোমার জন্য যে আমার বান্ধবীগুলো অপমান করে আমায়, সেটা আমার ভালো লাগে না। আমার লাগে না? ও, সেটা তো তোমার লাগবে না, কারণ তারা তো আমায় অপমান করেছে, তোমায় না। যত সব খ্যাত। বলেই চলে গেল নীলা, আর আমি পার্কেই দাঁড়িয়ে আছি। সব লোকের সিনেমা দেখা শেষ, তারাও যে যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিকে চলে গেল। হয়তো তারা ভাবছে মেয়েটাই বা এতদিন কি করে রিলেশনে ছিল এই উজবুক ছেলেটার সাথে। গাধা একটা এখন। আমার পরিচয়টা দেই, আমি ইমরান, ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। মাকে হারিয়েছি যখন ক্লাস 3-তে পড়ি। এরপর বাবা, নতুন বিয়ে করলে অশান্তি চলে আসে আমার জীবনে। সব মা তো আর মা হয় না, কিছু মা রাক্ষসীও হয়, যেমনটা আমার কপালে জুটেছে। বাবার অভাব নেই কোনো কিছুর, আর তার অন্য 2 ছেলেরও অভাব নেই। অভাব শুধু আমার একারই, কারণ চাইলেও কিছু পারি না। আমার মোট শার্ট 2টা, প্যান্ট 2টা। আমার আমার মোট শার্ট 2টা, প্যান্ট 2টা, তাও একটা কলেজে যাওয়ার জন্য, আর অন্যটা বাসায় আর বাইরে। পরে যাই বাসায়, আর সময় পাই কোথায় শার্ট পরা? সারাদিন তো বাসার কাজ করতেই চলে যায়, কাজ না করলে আবার ভাত বন্ধ। এক শার্ট পরে যাই জন্যই নীলা কথা শোনালো। আজ মাঝে মাঝে কথাগুলো অসহ্য লাগে। শুধু নীলা না, আরো অনেক মেয়েই বলেছে মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে পাল্টাই, কিন্তু কিভাবে পাল্টাবো? আমার কাছে তো আর টাকা নেই। বাবাও মায়ের কথায় উঠে আর বসে, তাই আমার কথা আর ভাবেও না খুব অবাক লাগে আমার। যেখানে আমি চোখের মনি ছিলাম সেখানে আজ। আসলে সময়ের সাথে মানুষগুলাও বদলে যায়। চলুন, শুরুটা কিভাবে হয়েছিল তা বলি আপনাদেরকে। এসএসসিতে রেজাল্ট ভালো করায় জেলার সরকারি কলেজে সিট পেতে সমস্যা হয়নি। মাঝে মাঝে ভয় হতো যে সেখানে সব ধনীর ছেলেমেয়েরা পড়ে, আমি কি নিজেকে মানিয়ে নিতে পারবো তাদের সাথে, নাকি পথের মাঝেই পড়ে থাকবো। তারপরও ভর্তি হয়ে যাই কলেজে। প্রথম দিন কলেজে গেলে সবাই ঘুরে ঘুরে দেখতে থাকে আমায়। মনে হয় যে ইমরান নামের ছেলেটা অন্য গ্রহ থেকে এসেছে। দোস্ত, ছেলেটাকে দেখ, কি যে অবস্থা! এই কলেজে চান্স পায় কিভাবে এরা? হুম, শরীরের ড্রেস আপের সাথে চশমাটা যা মানিয়েছে না, দেখ। আমি কিছু না বলে চুপচাপ ক্লাস করতাম আর বেরিয়ে আসতাম। তাছাড়া কি বা বলতাম? এসব তো ছিল প্রতিদিনের ব্যাপার। কলেজে আসলে এক প্যারা, আর বাসায় আর এক প্যারা। শুরু থেকেই বলি, আমার ব্যাপারে তো জেনে গেছেন। আমি ইমরান, বাবা ধনী হলেও আমি গরিব। আর নীলা অনেক ধনী পরিবারের মেয়ে, সে দেখতেও অনেক কিউট। আমার মতো সে হাবলু টাইপের না, অনেক আধুনিক মেয়ে সে। পড়ালেখায় তেমন ভালো পড়ালেখায় তেমন ভালো না। বন্ধুদের আড্ডায় সবার আগেই পাওয়া যায় ও। সারাদিন ওদের সাথে হই হুল্লোড় করে বেড়ানোই ওর কাজ। আমি যতক্ষণ কলেজে থাকতাম একা একাই কাটাতাম। ক্লাসের সবাই যখন আড্ডা দিচ্ছে তখন দেখা যেত কোনো কোণে বসে থাকতে। একদমই চুপচাপ থাকার চেষ্টা করতাম, আর তখন ক্লাসের সবাই মজা করতো আমায় নিয়ে। বলতো যে ওই দেখ, খ্যাতটা আসছে। তবে এই কথাগুলো নীলার খারাপ লাগতো।
এমন কথা শুনে নীলার মনে একটু মায়া জন্ম নেয়। ও ভাবে একে ভালোবেসে তারপর সবকিছু পরিবর্তন করে দিবে। অন্য 8-10টা ছেলের মতো ইমরানও সবার সাথে কথা বলবে, আড্ডা দিবে। তাই একদিন সে সরাসরি প্রপোজ করে। সেদিন আমি নীলাকে কিছু না বলেই চলে আসি, কিন্তু সেও নাছোড়বান্দা, ও পিছনে লেগেই থাকে। কলেজে যখন একা একা বসে থাকি তখন সে এসে পাশে বসে গল্প করতে চায়, হাতটা ধরতে চায়, চশমাটাও খুলে দিতে চায়, কিন্তু আমি দেই না। শুধু বোকা মার্কা একটা লুক নিয়ে বলি যে চশমা ছাড়া আমি কিছুই দেখি না। এমনভাবেই সবসময় নীলা আমার পিছনে থাকতো, যার ফলে একদিন আমি ঠিকই রাজি হয়ে যাই। তবে পরিবারের কথা লুকিয়ে রেখেছিলাম ওর কাছে। হ্যাঁ, বলার সম্পর্ক শুরু হয়, আর নীলাও তার উদ্দেশ্য অনুযায়ী পরিপাটি করার দিকে মন দেয়। সব সময় শাসনের মাঝে রাখতো, এটা করবা না, ওটা করবা না, এটা পরবা না, এটা খাবে না ইত্যাদি। আমিও শুনতাম, কিন্তু যখন সে চালচলনে পরিবর্তন আনতে বলে তখন একটু পিছু নেমে যায়। কারণ আমার তো সম্ভব না অন্য 8-10টা ছেলের মতো চলা। আমার দ্বারা সম্ভব না ক্লাসের সবচেয়ে স্টাইলিশ ছেলেটার সাথে তাল মিলিয়ে চলা, কারণ আমি কঠিন বাস্তবতার শিকার। নীলা সেই কথা জানতো না, তাই সব সময় ওকে এসব কথা বলতো। প্লিজ নিজের মাঝে একটু পরিবর্তন আনো। এত বোকা খ্যাত টাইপের কেউ হয়? তোমার কি বিবেক নেই? ক্লাসে বাকি ছেলেদের দিকে তাকাও একবার। ওরা কিভাবে চলে আর তুমি কিভাবে চলো? তখন শুধু মাথা নিচু করে করে শুনতাম। সেদিন নীলা বলে যে, শোনো, আজকে বিকালে আমার জন্মদিনের পার্টি আছে, ভালো করে রেডি হয়ে আসো। কিন্তু আমি ঠিক আগের মতোই এসেছিল। কি করবে, 2টা শার্ট আর 2টা প্যান্ট ছাড়া যে ওর কিছুই নেই। প্রতিবার যে শার্টটা পরে আসে এটাই আজকে পরে আসলাম। সাথে আছে একজন আদর্শ বোকা মানুষের সকল উপাদানগুলো। নীলা তখন অনেক রাগী চোখে আমার দিকে তাকায়। পরে বাধ্য হয়েই নিয়ে যায়, পুরনো বান্ধবীদের সাথে দেখা করে, আমাকেও পরিচয় করিয়ে দেয়। কিন্তু আমাকে দেখে সবাই অন্য চোখে ওর দিকে তাকায়। এখানে যারা এসেছে সবাই উচ্চ পরিবারের, কিন্তু আমি দেখেই মনে হচ্ছে ও কতটা সাধারণ। পায়ে আছে 100 টাকা দামের অতি সাধারণ জুতা। ওদের চাহনির উদ্দেশ্য বুঝতে পেরে আমি একটু দূরে গিয়ে দাঁড়াই। এদিকে ওর একটা ফ্রেন্ড বলে ওঠে, নীলা, তোর মতো একটা মেয়ে এমন একটা খ্যাতের সাথে প্রেম করবি এটা ভাবতেও পারিনি। এইটা কোনো ছেলে হলো? ওর দিকে তাকাতো একবার। সাথে সাথে বাকিরাও ওর সাথে তাল মিলায়, আর নীলা লজ্জায় একেবারে মাথা নিচু করে ফেলে। ও তার বন্ধুদের সামনে চলে আসে। আমিও সব কথা শুনেছি, তবে চুপ করেছিলাম, কারণ আমি জানতাম এমন কিছুই হবে। এটা নতুন কিছু না, এমন কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এরপর ওখানে না থেকে বাসায় চলে আসি। নীলা খুব রেগে গিয়ে বলেছিল, যদি কালকে শার্টটা পরিবর্তন করে না আসি তাহলে অন্য কিছু হয়ে যাবে। আমি তখন বলতে চাই আমার কথাগুলো, কিন্তু সেটা না শুনেই ফোন কেটে দেয়। খুব কষ্ট হচ্ছে আমার জন্য আজকে ওকে এতটা অপমানিত হতে হলো। ভাবলাম বাবার কাছ থেকে কিছু টাকা চেয়ে নিবে, যাতে করে নতুন একটা শার্ট কিনা যায়। কিন্তু বাবার রুমে গিয়ে দেখি প্রচন্ড ঝগড়া হচ্ছে তাদের, আর ঝগড়ার মূল কারণটাই হলাম আমি। ঝগড়ার এক পর্যায়ে মা বলে ওঠে, কি পেয়েছো তুমি? এটা আমার সংসার, তাই এখানে আমার অর্ডারে শুধু চলবে। কোনো একটা ছেলেকে এনে বাসায় রেখেছ, সারা বছর ঘাড়ে পড়ে আছে, একটু কাজ করলেই তো পারে। এটা তো আর কোনো সরকারি হোটেল না। তখন বাবা বলে, আসতে বলো, ইমরান শুনবে। কথাটা শোনা মাত্র মার আওয়াজ যেন আরো বেড়ে গেল। স্পষ্টই বোঝা যাচ্ছিল আমাকে কথাগুলো শোনানোর জন্যই এভাবে বলছে। আবার বলে উঠল, কারো যদি লজ্জা থাকলো তাহলে সে এভাবে অন্যের ঘাড়ে বসে খেত না। কতদিন একটা মেয়েকে খাওয়ানো যায়, আর খাওয়ার সময় তো একটুও কম খায় না। এটা ভাবে না যে এখানে দয়ার খানা খাচ্ছে সে। মা এর সবগুলো কথাই শুনি, কিন্তু জবাব দেওয়ার মতো শক্তি নেই। তাই চোখের অশ্রু ফেলেই তার সেই কথার জবাব দিলাম। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কেন আজকে আমি এমন অবস্থার সম্মুখীন? আমারও তো অনেক সুন্দর একটা পরিবার ছিল, কত সুখের ছিল পরিবারটা। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম,
অঢেল সম্পত্তির মালিক ছিল বাবা, কিন্তু আচমকাই একটা অসুস্থতায় মা মারা যায়, যার ফলে আজকের এই পরিস্থিতি, আর আমি হয়ে যাই এতিম। লাবিব তখন ছোট ছিল, তাই সেই সুযোগে তার চাচা তাদের সব সম্পত্তি নিয়ে যায়। লাবিব হয়ে যায় একদম নিঃস্ব। সেদিন আর